উপস্থিত গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আহ, আজকে যেই আপনারা তো নিশ্চয়ই এখানে গত বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন আমাদের 31 দফা নিয়ে। বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য রেখেছেন। ঢাকা থেকে যে সকল প্রশিক্ষকবৃন্দ গিয়েছেন ওনারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বা আপনাদের অনেক প্রশ্নের উত্তরও ওনারা দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশ এবং দেশের মানুষকে ঘিরে যে 31 দফা দিয়েছি এটি দেশের সামনে উপস্থাপন করা। আপনারা হচ্ছেন এই দলের সৈনিক। এই দলের সৈনিক হিসাবে আপনাদেরকে যদি আমরা এই ব্যাপারে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারাও একই সাথে দলের যেই পরিকল্পনাটা, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া 31 দফা কি, কেন, কাদের জন্য কি আছে এর মধ্যে, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম হবেন। এখন আসি প্রশ্নের ব্যাপারে। লিংকন, আপনি আরেকবার আমাকে প্রশ্নটা বলবেন, কি ছিল আপনার প্রশ্নটা? জি, প্রশ্নটা ছিল আমাদের 25 নং দফায় যে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নিড বেসড এবং স্কিল বেসড বা নলেজ বেসড এডুকেশনের কথা বলা আছে। এর পাশাপাশি তাদেরকে আপনার দেশপ্রেম, নেতৃত্ব এবং ডিসিপ্লিন এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করার জন্য আপনার পাশাপাশি আমরা স্কাউট, বিএনসিসি, আধা সামরিক বা ক্রীড়া বা এই ধরনের কোনো কিছুকে আমরা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করতে পারি কিনা। আচ্ছা, আপনার এখানে খুব সম্ভবত প্রশ্নের ভিতরে দুটো ভাগ আছে। যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখন আমরা দেখছি যে এই শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা পাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু একটা স্টেপের পরে যখন মোটামুটি শেষ হয়ে আছে তখন তাকে তার একটা কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখন আর এর বাইরে ডিসিপ্লিন করার জন্য খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা জাতি যদি ডিসিপ্লিন না হয় তাহলে সেই জাতি সামনে এগোতে পারে না। এবং যেহেতু যাদেরকে নিয়ে আপনারা কথা বলছেন তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তো দেশের ভবিষ্যৎ যদি ডিসিপ্লিন হতে পারে অবশ্যই আমরা দ্রুত সামনে এগোতে পারবো জাতি হিসাবে। তো এখন দ্বিতীয় প্রশ্নের প্রথমে যদি উত্তর দিতে হয়, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যে আমরা আগে যেরকম দেখেছি যে রোভার্স ছিল, স্কাউট ছিল, গার্লস গাইড ছিল, বিএনসিসি ছিল, বিভিন্ন যে এই যে আম, এই 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 সংগঠনগুলো যে কাজ করত, এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা ডিসিপ্লিন সহ জীবনে চলতে গেলে বিভিন্ন রকম বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে তারা একটা অভিজ্ঞতা অর্জন করত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, এই বিষয়টিকে আমরা আবার পুরো দমে স্কুল কলেজগুলোতে চালু করব। এবং আমরা চেষ্টা করব, খুব সম্ভব আমরা এভাবে চেষ্টা করব যে আমাদের স্কুল কলেজগুলোতে যখন সামার বা উইন্টার ভ্যাকেশন হয় ওই ভ্যাকেশনটাতে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসব। এতে করে হয়তো বাচ্চারা একটু মনে কোনো হতে পারে যে ভ্যাকেশনে ছুটি কমে যাচ্ছে, কিন্তু ভ্যাকেশনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব যে এই ভ্যাকেশন আমরা ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আমরা উম, দেশের বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজ, অর্থাৎ একটা যেমন ধরেন যখন উইন্টার ভ্যাকেশন হবে, উইন্টার ভ্যাকেশনটা যদি 6 সপ্তাহ হয়, মোটামুটি 6 সপ্তাহের সময় যে কোনো 2টা সপ্তাহ আমরা এমনভাবে করব যাতে কম বেশি পুরা দেশের স্কুল কলেজের বাচ্চারা এইরকম প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই এটা প্রয়োজন। এটা গেল একটি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। আচ্ছা, প্রথম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যদি একটা ছেলে বা একটা মেয়েকে আমরা একাডেমিক কম বেশি শিক্ষা দিলাম, পড়তে জানে, লিখতে জানে, সব কিছু হলো, কিন্তু তার যদি অন্য কোনো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন না থাকে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন দেশের ভেতরেই বলেন দেশের বাইরেই বলেন, আহ, কোনো জায়গায় কোনো রকম কর্মসংস্থান ভেরি কম্পিটিটিভ এখন। কাজেই যে কোনো মানুষের অনেক বেশি নর্মালের থেকে অনেক বেশি তার কোয়ালিটি থাকতে হবে। এর ব্যাপারটা ডিটেল আমি সংক্ষেপে সবাইকে বলার চেষ্টা করছি যেটি আমাদের চিন্তা আছে। প্রথমেই আমাদের আমি মনে করি এবং আমরা যারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আমরা সকলে মনে করি
যে আমাদের প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাটাতে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কেন এটি হচ্ছে বুনিয়াদ, এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষার। তো প্রথমে আমরা যেটা করতে চাই, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের ব্যাপারে দুটো বিষয়কে আমরা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই। একটি বিষয় হচ্ছে স্বাভাবিকভাবেই প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যেটাই হোক না কেন, মানুষের তো জীবিকা, অর্থাৎ তার তো চলতে হবে, সমাজের জীবনে পরিবার নিয়ে চলতে হবে। এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে। আমরা যেটা খেয়াল করেছি, যেটা দুঃখজনক, আমরা এটি থেকে চেষ্টা করব বের করে নিয়ে আসতে। সেটি হচ্ছে যে আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষক শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই অর্থনৈতিক সহযোগিতা বা বেতন হিসেবে বলে যে যেটাই দেওয়া হোক না কেন, সেটি এনাফ না তার জন্য বর্তমান প্রেক্ষাপটে। তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাজেটে এখানে বাড়াবো, অ্যালোকেশনটা আমরা বাড়াবো। বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা তার বাড়ানোর জন্য, যাতে শিক্ষককে কোনো তাড়াহুড়োর মধ্যে না থাকতে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে প্রাইভেট টিউশনি করতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে। এই প্রয়োজনটা যাতে তার না থাকে, অর্থাৎ তাকে প্রথমে এই কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে একটা স্ট্রং সাপোর্ট দেওয়া। এটি গেল এক নম্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মধ্যেই চেষ্টা করব শিশুদের অন্য অন্য আর কি কোয়ালিটি আছে সেটিকে বের করে নিয়ে আসা। আমরা ধরেই নিচ্ছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী, সে ভবিষ্যতে বড় কিছু একটা হবে, এবং সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে। এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি উভয় জায়গাতেই আমরা ভাষার উপরে প্রথমে জোর দিব। বাংলা আমরা, আমাদের ভাষা আমরা বাংলায় বলছি, স্কুলের সিলেবাসে ইংরেজি আছে, কিন্তু সেখানে আমরা এমফেসাইজ দেবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করার চেষ্টা করবো, মানে যেই সিলেবাসটি আছে রিচ করা। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড আরেকটি ভাষা তার ভিতরে আনতে চাই। হতে পারে আমরা সরকার থেকে কতগুলো ভাষা, যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিন, ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলো ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো, তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপর দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে আহ, সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে, কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী। কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতন নিবে বাচ্চাটা, তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে। কিন্তু তাকে এটা খেলতে হবে, এবং এটার মানে পাশ ফেলের মতন এটার পুরো নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলেও মেন্টালিও সে স্ট্রং হবে। এটা গেল একটি। আমাদের কম বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কালচারাল গুণ থাকেই, এটিকে প্রপারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা তার যেটা হবে কোনো না কোনো একটা বাদ্যযন্ত্র অথবা গান অথবা কেরাত প্রতিযোগিতা, যেটাই হোক, বাচ্চাটাকে একটা শিখতে হবে। শেখার মাধ্যমে তার এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে, আর্টের কোয়ালিটি থাকবে। একটি জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এই বিষয়টি এই বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে, বিভিন্ন রকম মতামত আছে কি সেটি। দেখিন দেখেন, আহ, আমরা প্রায় বলি আমাদের বক্তব্যে, আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই। অর্থাৎ মানুষের মধ্যে মানুষের মধ্যে মায়া থাকতে হবে, মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, সফটনেসটা থাকতে হবে। আমরা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, তাই না? আশরাফুল মগ বলা হয় আমাদেরকে। তো এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর যে সৃষ্টি দুনিয়া,
এই দুনিয়ার বাকি যা কিছু আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ সেই সৃষ্টিগুলোর প্রতি যত্ন নেওয়া। যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা হয়তো প্রত্যেকটা ক্লাসে, আমরা প্রাইমারি ক্লাসে হোক, সেকেন্ডারি স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, প্রত্যেকটা ক্লাসে হয়তো 3-4 জনের একটা গ্রুপ তৈরি করব বাচ্চাদের। এই গ্রুপটা কি করবে? এই গ্রুপটা যেটা করবে সেটা হচ্ছে তারা বন্ধুরা মিলে ডিসাইড করে নেবে, কেউ হয়তো একটা বিড়াল, কেউ হয়তো একটা ছাগল, কেউ হয়তো একটা মুরগি, কেউ হয়তো একটা হাঁস, এরকম একটা কিছু তাকে পালতে হবে। সে সেটার যত্ন নেবে, সে সেটাকে বড় করবে, সে সেটা দেখভাল করবে। আমরা ধারণা করছি যে এর ফলে যেটা হবে, তাদের মধ্যে আস্তে আস্তে মানবিক গুণটা বৃদ্ধি পাবে। সেটাই মানুষের প্রতি মানুষের হোক, প্রকৃতির প্রতি হোক, মানুষের আরো সফট হবে, সহনশীলতা হোক বা দরদ হোক, জিনিসটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাকে মোর মানবিক বিষয়টিকে তার ভিতরে আরো নিয়ে আসা। তো এই যে সংক্ষেপে যেটা আমি বললাম, এইভাবে আমরা মনে করি তাদের মধ্যে যদি এই কোয়ালিটিগুলো আমরা দিতে পারি, অর্থাৎ আপনি যেটা বলছেন শিক্ষা, অর্থাৎ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে প্রথমে যদি আমরা এই জিনিসগুলা, প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, কিন্তু এগুলাকে যদি আমরা আস্তে 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 ধীরে ধীরে দিয়ে দিতে পারি, তাহলে উৎপাদনমুখী। এখন এর মধ্যে অনেকে বলতে পারেন সেগুলা স্কুল লেভেল, সেকেন্ডারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আসবে, যেটা আপনার ভোকেশনাল ট্রেনিং, সেগুলা যেটা আছে সেটা নর্মালি ইনক্লুড হতে থাকবে। ক্লাস বাড়ি বা সিলেবাস বাড়ি বা সেশন বাড়ি, সেগুলো ইনক্লুড হতে থাকবে। এর বাইরে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মোটামুটিভাবে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোপুরিভাবে চালু করতে সক্ষম হই, এটির ফল 2, 4, 5 বছর পাওয়া যাবে না। একটা বাচ্চা ক্লাস একদম নার্সারি 1 থেকে শুরু করে যখন সে ইন্টারমিডিয়েট ক্রস করবে বা ডিগ্রি ক্রস করবে, তখন মোটামুটিভাবে এটা সে যখন কর্মস্থানে চলে যাবে, তার আপনি একটা জেনারেশনের পরে আস্তে আস্তে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাওয়া আরম্ভ করবেন। এটা একটা লং টার্ম প্রজেক্ট। আমি জানি না লিঙ্কন, আমার কথায় আপনি কতটুকু কনভিন্স হয়েছেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম জেলা, এ বি এম মোশাররফ হোসেন, কুড়িগ্রাম জেলা থেকে প্রশ্ন মাননীয় করুন। চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মোখলিসুর রহমান, আহ্বায়ক উপজেলা বিএনপি রাজীবপুর। মোখলিসুর রহমান, জি, আপনি আপনার প্রশ্নটি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। মখলিসুর রহমান, আহ্বায়ক উপজেলা বিএনপি। মাননীয় চেয়ারপারসন, আমি এমন একটি ভূখণ্ডের সন্তান যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার পরপরই মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রৌমারীতে দীর্ঘ সময় অবস্থান করেছেন। আমরা তো জানি ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধাকে একদিকে অপমান করেছেন, তাচ্ছিল্য করেছেন, অবজ্ঞা করেছেন জিয়াউর রহমানকে, আর একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গলা ফাটিয়ে একটা সস্তা তাবিজ বিক্রি করেছেন দেশ বিদেশে। এখন জিয়াউর রহমান যেহেতু একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ঘোষক, আমাদের নেতা, রৌমারী হলো সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের লাইট হাউস বলি আমরা। সেই রৌমারীকে ঘিরে জিয়াউর রহমানের মর্যাদা বৃদ্ধি করার জন্য বাড়তি কোনো পরিকল্পনা আপনার আছে কি না? আর দ্বিতীয় প্রশ্ন আমার একটি। ওয়ান প্রশ্ন, ওয়ান। ধন্যবাদ ভাই, একটাই প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ মোখলেস সাহেব আপনার প্রশ্নের জন্য। আহ, দেখুন, মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে গুরুত্ব, গাম্ভীর্যতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এটি হচ্ছে আমাদের এরা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এবং মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের, যতদিন এই বাংলাদেশ দুনিয়ার বুকে টিকে থাকবে, সবচেয়ে বড় একটি ঘটনা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্য। কাজে স্বাভাবিক এটাকে আমরা যে কোনো মূল্যে, যে কোনোভাবে, সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ, এটিকে আমরা আপহোল্ড করবই। শুধু রৌমারীতে না, রৌমারী সহ এরকম দেশের বিভিন্ন জায়গায় যেখানে মুক্তিযুদ্ধের ঐতিহ্য রয়ে গিয়েছে, সেটাকে যতটুকু সম্ভব চেষ্টা করা। একই সাথে প্রতিটি মুক্তিযোদ্ধাকে তাদের স্ব মর্যাদা প্রদান করা, আমাদের এটিই লক্ষ্য। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম বেসামরিক সরকার চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বৌমারীতে। এমনকি ওখানে এর জন্য আলাদা গুরুত্ব ট্যাক্সেশন আছে। ইউজ করা হয়েছিল। ট্যাক্সেশন সিস্টেম, মানে বাংলাদেশের প্রথম ট্যাক্সেশন সিস্টেম ওখানে শুরু হয়, জি জি জি। যখন অন্য জায়গায় যুদ্ধ চলছে। জনাব শফিকুল ইসলাম বেবু, এই মাইকটা দেন। এই মাহাদি, এই মাইকটা দিলে হবে।
প্রিয় নেতা, আপনাকে বহুদিন পর দেখলাম, বেশ ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি 29 নম্বর দফায় বলেছেন যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প এবং নদী শাসনের জন্য আপনি বলেছেন, কিন্তু আমাদের কুড়িগ্রাম অন্যান্য জেলার চেয়ে একটু ভিন্ন। এখানে 70.8% লোক দরিদ্র, 53.2% লোক হতদরিদ্র, অর্থাৎ রাতে ঘুমায়, দিনে কি খাবে জানে না। 57% লোক দরি- এবং বিভিন্ন রোগ বালাই নিয়ে ঘুরে বেড়ায়। এবং এই যে অবস্থা, এটা মূল কারণ হলো আমাদের কুড়িগ্রামে 850 বর্গ কিলোমিটার চর রয়েছে এবং 16টি নদী রয়েছে। এই 850 বর্গ চরে বাস করে প্রায় 5.5 লক্ষ মানুষ। এবং আপনি 74 সালে এই যে 15 লক্ষ লোক মারা গিয়েছিল সারা বাংলাদেশে, তার মধ্যে মনে হয় কুড়িগ্রামে সবচেয়ে বেশি মারা গিয়েছিল। সেই যে দারিদ্র এবং অঙ্গা যে তিলক এখন আমরা কেটে উঠতে পারিনি, মূল কারণ হলো চরের মানুষের জীবন মান, যোগাযোগ, শিক্ষা এবং স্বাস্থ্য। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা মনে করছি যে এই চট্টগ্রাম উন্নয়নের জন্য আমাদের একটা চর বিষয়ক মন্ত্রণালয়, এই 31 দফার মধ্যে পাহাড়ি জন্য যেমন একটা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় রয়েছে, এই ধরনের আমাদের চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই গোটা বাংলাদেশের যে চরের মান উন্নয়ন করা যায় কিনা, এটা একটি ভেবে দেখার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বেবু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ, আপনার এটা বোধহয় প্রশ্ন ছিল না, একটা প্রস্তাবনা ছিল খুব সম্ভব। যতটুকু আমি বুঝি যে একটি প্রস্তাবনা ছিল যে আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন নদীতে, কুড়িগ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় বহু মানুষ যারা নদীর ধারে বাস করতেন, যাদের জমি বা ভিটে মাটি নদীতে ভেঙে গিয়েছে, এরকম মানুষগুলো পরবর্তীতে চরে গিয়ে বাস করছেন। অনেক জায়গায় অনেক চর উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে চরগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই চরগুলোকে আমাদের অবশ্যই একটা পরিসংখ্যানের ভিতরে যেমন আনতে হবে, একই সাথে এই চরগুলোতে আমাদের কিছু কিছু বিষয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। চরগুলোতে যে মানুষ রয়েছে তাদের শিক্ষা, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা সামগ্রিকভাবে, তাদের ক্ষেত্র বিশেষে যাতায়াত ব্যবস্থা, এই সবগুলো বিষয় আমাদেরকে বিবেচনার মধ্যে আনতে হবে। আপনি যে প্রস্তাবনাটা দিয়েছেন, আমি দলের পক্ষ থেকে অবশ্যই আমরা দলে এই বিষয়টি আলোচনা করব। দলের সিনিয়র পর্যায়ে আমরা আলোচনা করব। যদি কোনো কিছু সেরকম পরিকল্পনা, এমনি তো পরিকল্পনা অবশ্যই আছে, আলাদাভাবে যেটি বলছেন সেটা করা যায় কিনা আমরা অবশ্যই সেটি বিবেচনা করে দেখব। ধন্যবাদ। জিরারা খাতুন রুজি, জিরারা খাতুন রুজি আমাদের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, চিলমারী উপজেলা। আমরা আসসালামু অন্য আলাইকুম। জেলায় যাবো না, কুড়িগ্রামই থাকছি। মাননীয় যে কুড়িগ্রাম, আরেকটি কুড়িগ্রাম। মাননীয় লিডারের কাছে আমার দফা 24 নিয়ে একটা প্রশ্ন। দফা 24-এ বলা আছে, জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই নারীর অংশগ্রহণ আসলে কিভাবে নিশ্চিত করা হবে, এইটাই আমার প্রশ্ন আর কি। আচ্ছা, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। যেখানে নারী ভোটার 52%, এর জন্যই প্রশ্নটা যে ক্রমবর্ধমান হারে নারীর অংশগ্রহণ নিশ্চিত, আমরা এই অংশগ্রহণটা, এই ক্রমবর্ধমান হারটা, এইটা একটু ক্লিয়ার করবেন লিডার। আচ্ছা, ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আহ, আপনার এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি, তারা 6টা কমিশন গঠন করেছে। 6টাই বোধহয়, 6টা কমিশন গঠন করেছে তারা। তো এই কমিশনগুলো বিভিন্ন বিষয় ভিত্তিক। এর মধ্যে যেই কমিশনটি আপনার দেশের সংসদ ব্যবস্থা বা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, তারা একটি তাদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছে। আমাদের এই মুহূর্তে সংসদে আহ, নারীদের জন্য 50টি আসন রাখা হয়েছে। আমরা আমাদের প্রস্তাবনায়, বিএনপির প্রস্তাবনায় আমরা বলেছি যে এই সংখ্যাটি, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এই সংখ্যাটি আমরা 50 থেকে 100 করতে চাই ইনশাল্লাহ আগামী দিনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুযোগ পেলে আমরা এই 50 থেকে নিয়ে নারীদের এটা 100 করতে চাই। এখন আপনি বলছেন কিভাবে। প্রথম হচ্ছে যে, একটি বিষয় হচ্ছে যে এইভাবে করা, অর্থাৎ অধিক সংখ্যক নারীকে সুযোগ দেওয়া, যাতে নারীদের কথাগুলো
সমাজে বা দেশে নারীদের কথাগুলো তারা জাতির সামনে সুবিধা অসুবিধাগুলো উপস্থাপন করতে পারে, এটি একটি উপায়। দ্বিতীয়ত হচ্ছে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। একটি জিনিস বুঝতে হবে বোন আপনাকে, যে বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আমাদের যে সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এখানে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে নারীরা সামনে এগিয়ে আসেন, সেভাবে পরিবেশ তৈরি করতে হবে। সেই জন্য প্রথম যে বিষয়টি ও প্রয়োজন, সেই বিষয়টি হচ্ছে যে একজন নারীকে অবশ্যই আহ, যোগ্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে, তাকে গড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। সেই জন্যই শিক্ষার ব্যবস্থা তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছিল। একজন মানুষ যখন মোটামুটিভাবে শিক্ষিত হবেন, যোগ্যতা অর্জন করবেন, তখনই তাকে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হবে। সংসদে যেরকম আমরা বলেছি 50 থেকে 100 করার জন্য, এভাবেই এরকম আরও যেগুলো জায়গা আছে, যেই জায়গাগুলোতে নারীরা অবদান রাখতে পারবেন। আমি জানি না আপনি জানেন কিনা, যেমন আমাদের বিগত লাস্ট সরকারের সময়, শেষ সরকারের সময় পিএসসি চেয়ারম্যান ছিলেন একজন নারী। এভাবেই বিভিন্ন জায়গায় সুযোগ আমাদের তৈরি করতে হবে, সংসদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতা সম্পন্ন নারীদেরকে স্থান করে দেওয়ার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করব। এই যে আপনি বললেন যে প্রায় অর্ধেক শতাংশ, টোটাল ভোটার বলেন বা টোটাল আমাদের জনসংখ্যা বলে, তার অর্ধেক কম বেশি নারী আমাদের, এই বৃহৎ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশনটা আমরা এইভাবেই বাড়াতে চাই, এইভাবেই বাড়ানোর পরিকল্পনা। এটি একদিন দুই দিনে হবে না, একটু সময় লাগবে, কিন্তু আমরা যদি প্রথম থেকেই পরিকল্পনা গ্রহণ করি, প্রথম থেকেই দৃঢ় থাকি, ইনশাল্লাহ আমরা সেটি করতে সক্ষম হব। ধন্যবাদ। লালমনিরহাট। লালমনিরহাট। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি লালমনিরহাট থেকে বলছি। আমাদের লালমনিরহাট জেলা বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সুমন, তাকে প্রশ্নটি করার জন্য। মাননীয় চেয়ারম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন এবং একটি প্রস্তাবনা, সেটি হচ্ছে, লালমনিরহাটের যে ক্যামেরা কাজ করছেন, দয়া করে সুমনের দিকে ফোকাসটা দিবেন, আমি সুমনকে দেখতে পাচ্ছি না। ক্যামেরা ওইদিকে দিবে, সুমনের দিকে। ক্যামেরাটা স্টেজের দিকে দেওয়া, স্টেজ থেকে ঘুরিয়ে দয়া করে সুমনের দিকে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ইয়া সুমন। মাননীয় চেয়ারম্যান, রাষ্ট্রের যে কাঠামোগত উন্নয়নের জন্য আপনি যে 31 দফা ঘোষণা করেছেন, এটি আমরা দেখেছি যে সুদূর প্রসারী, কিন্তু এই কার্যক্রম এক্সিকিউট করার জন্য যে দক্ষ জনবল, স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন আছে আমাদের দেশে, সেটার জন্য ভবিষ্যতে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থাকে। সেই সেই আদলে কি বাংলাদেশের ভবিষ্যতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোনো মন্ত্রণালয় আপনি গঠন করবেন কিনা, এটা আমার জানার ইচ্ছা এবং প্রস্তাবনাও থাকবে এই 31 দফার সাথেই। ধন্যবাদ। বিষয়টি আমি না, বিষয়টি হচ্ছে সরকার, আমি গঠন করব কিনা। সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার, তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আহ, আমাদের 31 দফার অনেকগুলো বিষয় আছে, মানে 31টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। আহ, এইগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলে এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ। সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রাজনীতি, রেগুলার রাজনীতি করি, আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেওয়া, তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারিলি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার
বিষয় আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি। শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে, সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ, 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা, তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে। তো যাদের যেই বিষয়টি আছে, এই মানুষগুলো মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। এর বাইরে আপনি যেটা বললেন যে স্পেশাল লোকজন, মানে যাদের স্পেশাল কোয়ালিটি আছে এরকম, দেখুন বাংলাদেশের বহু মানুষ আছেন, বাংলাদেশের বহু মানুষ আছেন যারা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, বিভিন্ন স্পেশালাইজ জায়গায়, কেউ বলতে পারেন রোড কমিউনিকেশনে, কেউ বলতে পারেন রেল কমিউনিকেশনে, কেউ বলতে পারেন শিক্ষার ব্যাপারে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করছেন। আমি মনে করি যদি আমরা কোনো একটা স্কোপ তৈরি করতে পারি যে বিদেশে যারা বাংলাদেশের স্বনামধন্য মানুষ আছেন, বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে সেই দেশের গঠনে ভূমিকা রাখছেন, সেই মানুষগুলোকে যদি আমরা আমন্ত্রণ জানাই, সেই মানুষগুলোকে যদি সুযোগ করে দিতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানে বিদেশে থাকার কারণে আমি বহু এরকম মানুষের সাথে কথা বলেছি, তারা মানে খুব খুশি হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজগুলো করবেন। কাজে আমরা এইভাবে করতে পারি। আর আপনার যে পরিকল্পনা বলেছেন যে আমরা এরকম আলাদা কিছু করতে পারি কিনা, আহ, তৎকালীন পরিস্থিতি যদি প্রয়োজন, মানে ডিমান্ড করে, তৎকালীন পরিস্থিতি যদি ডিমান্ড করে আমরা করা প্রয়োজন, আমরা সেটা অবশ্যই বিবেচনায় নেব, সেটি আমরা অবশ্যই সেরকম একটি ডিপার্টমেন্ট আমরা গঠন করব। ওয়াই নট। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। লালমনিরহাট মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, হাফিজ প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান সাহেব, আমি 22 নম্বর অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান ব্যাপারে আপনার ওখানে বেশ কিছু কথা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ডিভাইড করা হয়েছিল, একটা স্বাধীনতার সপক্ষে শক্তি বলে, একটা বিপক্ষ শক্তি বলে। এতে হয়েছে কি, দুইটা গ্রুপ হয়ে গেছে। যারা মুক্তিযুদ্ধ করেছে আমরা, এদেরকে আমাদের ফ্যাসিস্ট সরকার তাদের দিকে টানার একটা চিন্তা ভাবনা করছে, বাকি দেশের আপামর জনগণকে আলাদাভাবে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এখন আমার প্রশ্ন, এবং হাসিনা সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে মুক্তিযোদ্ধা অনেক নির্যাতিত এবং নিগৃহীত এবং অপমানিত অনেক হয়েছে। তো আমি এ ব্যাপারে একটি আপনাকে সাজেশন না, মানে উপদেশও না, একটা আমি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো মুক্তিযোদ্ধাদের সুরক্ষার জন্য আইনগতভাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যায় কিনা। আমি বুঝিনি, আরেকবার বলুন। বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন সাংবিধানিকভাবে স্বীকৃত দেওয়ার জন্য আবেদন করছি। আচ্ছা, তার মানে আপনার এটা প্রশ্ন না, আপনার এটি প্রস্তাবনা। আমরা প্রস্তাবনাটা অবশ্যই নোটের মধ্যে আমাদের রাখবো। দেওয়া যায় কিনা সাংবিধানিকভাবে, এখানে তো এই বিষয়ে আপনার মতন আমারও কিছু ধারণা আছে সংবিধান, বাট আমি তো আর এক্সপার্ট না সংবিধানের ব্যাপারে। এখানে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে এই বিষয়টি আলোচনা করতে হবে, মানে